মিথ্যাবাদী, তাদের সাথে পুরো পৃথিবীর সাপোর্ট থাকলেও তারা সন্তুষ্ট না, তারা ভেতর থেকে অস্থির, ভঙ্গুর। তাদের সাথে আল্লাহ নেই, তারা পারবে না। তারা দুনিয়ার মামলায় জিতে যাবে, কিন্তু আল্লাহর কাছে মামলায় জিততে পারবে না, কোশ্চিন কালেও না। তো যাই হোক, এই জন্য আমি সন্তুষ্ট, আমি হ্যাপি, আমার ভেতরে কোনো কষ্ট নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোনো কষ্ট নাই। ইভেন আমি আপনাদের গালি, এত এই যে লাখ লাখ মানুষের গালি খেয়েও আমি সন্তুষ্ট এই জন্য, কারণ আমাকে যে পেইন দেওয়া হয়েছে ওই পেইনের তুলনায় এই গালিটা আমার কাছে কিছুই না। আমি সেই পেইন থেকে মুক্তি পেতে এই গালির পথটাকে আমি বেছে নিয়েছি। আমি কি জানি না যে আমি যদি কিছু বলি, তার তার যে জনপ্রিয়তা আছে কিংবা যে একটা সাড়া পড়বে, তখন আমার আমার সারা হিস্ট্রি নিয়ে মানুষ ঘাটা শুরু করবে, যেগুলোর সাথে আমার কোনো তাল্লুক নেই। টাকা তার কাছে কি আছে বর্তমানে? মানে তার পরিবর্তন কি হয়েছে? মানে ওটা কেন তো আর বলার অপেক্ষা রাখে না। তারপরে তো ফিনান্সিয়াল অবস্থা অবশ্যই অনেক ভালো, সবাই ভালো আছে, সবাইকেই সে ভালো রাখছে ফিনান্সিয়াল দিক থেকে। যেটা বলছিলাম, যদি আমার কাছে অর্থনৈতিক বিষয়টা বা টাকা পয়সা আগে কিংবা এখন ম্যাটার করতো, তাহলে হয়তো আজকে আপনারা এই বিষয়টা জানতেনও না। এটা হুম। যদি আমার কাছে ম্যাটার করতো, তার সাজি, আমি তার জন্য সাজাই, আগের কারণ এত কিউরিয়াস একটা মহিলা এটা তো হইতে পারে না। একটা মানুষ হুম। একটা তার হাজবেন্ডকে বিয়ে করাবে, এটা কিভাবে পসিবল? দেখেন তাহলে ম্যাডাম, পরে আর কি এরকম জিনিস কোনো জানতে পেরেছেন কি কারণে? তো এখন এটা তারা জানে, আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানেন। কি তারা এখন তো এটাকে তারা মানে খুব মহান সাজে এটা বলে যে আসলে ৩-৪টা বিয়ে করা জায়েজ আছে, তার জরুরত ওকে করছে। বিষয়টা দিয়ে আচ্ছা। তো তারা এখন মহান সাজে। হুম হুম। কিন্তু বুঝতে বিষয়টা পেরেছি। আসলে এত মহান আমি জি। ক্লিয়ার করার জন্যই আসছি। তারপর যেটা বলছিলাম যে আমি তো তাকে ছেড়ে দেইনি। আমি আমার ঘরের একটা বেডশিট থেকে শুরু করে ফ্লোর ম্যাট, আমার ঘরের একটা কাপ, একটা চামচ, এক এক প্রতিটা জিনিস, একটা সুতা, আমি সবকিছু তার নামে করেছি। তার নামে করেছি। তার জন্য গুছিয়েছি। আমি তার জন্য সাজি। আমি তার জন্য সাজাই। আমি তার জন্য গোছাই। আমার এটা পুরো সংসার। আর সে আমার, আমি তাকে ছেড়ে দেই নাই। ইভেন আমার যখন আয়সা হয়, আমি এত অসুস্থ, আমি প্রচন্ড পেইন এর মধ্য দিয়ে আমার আমার আয়সা হয়েছে। আমার ১ বছরে ২টা বেবি হয়েছে, যেটা আমার ফিজিক্যালি আমার নিতে অনেক কষ্ট হয়েছে। অনেকভাবে, অনেক প্রসেসে, অনেক অনেক কেয়ারের মধ্যে থেকে, পুরো বলা যায় যে ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে থেকে আমার বেবিগুলো দুনিয়ার মধ্যে আসছে। আয়সা হওয়ার পরে আমার ব্যাকবোনের যে ডিস্ক, মানে এই প্রবলেম গুলোর আমি রাইট নাম জানি না, ওখানে একটা প্রবলেম হয়, যেটা ট্রিটমেন্ট আমি আজও করি নাই। কারণ এরপর থেকেই আমার জীবনে এই ঝড়গুলো চলছে। তো ট্রিটমেন্ট করার মতো সে মানসিকতা, ফুরসত, সুযোগ, সেটা আমার মধ্যে কখনোই আজও পর্যন্ত হয় নাই, আজও হয় নাই। তো আমার প্রচন্ড রকম নেক পেইন ছিল। চতুর্থ দিন আমি যখন হসপিটাল থেকে যেদিন আসি, আমাকে মনে হয় ছেড়েছিল আর ৩য় দিনের দিন, মানে ২ দিন পরে। তো আমি হসপিটাল থেকে যেদিন বাসায় আসি, সেদিন আম, আমি দাঁড়াতে পারি না। আমি, এটা স্বাভাবিক, আপনারা জানেন, যেহেতু এটা সি সেকশনে বেবিটা হয়েছে, আমি খুব আস্তে আস্তে হাঁটি। কিন্তু আমি সেদিনও, এই দিন, এদিন আমি তার জন্য, আমি এদিন তার জন্য নিজে চা বানিয়েছি। আমি আমি হসপিটাল, আমার যেদিন বেবি হয়েছে পরের দিন, সে আমাকে বলে কি, যান মশারি টানাও। মানে আমি উঠতে পারি না বেড থেকে। পরে বলে কি, ও সরি, মানে এত, মানে এটাকে আমি প্রচন্ড নেক পেইনে ১৫ দিন সাফার করছি। এখানে আমার অনেক বোনের আছে, এগুলো জানেন। আমার ডক্টর হুম। বোনেরা জানেন যে আমি কি পরিমাণে সাফার করছি। তো আমি তো তাকে ছেড়ে দেইনি। আমার ভাষাটা আমি যেটা বোঝাতে যাচ্ছি, যে আমি তো তাকে আমার জান প্রাণ দিয়ে আমি তার জন্য সর্বোচ্চ করেছি। আমি তো তাকে বলি নাই যে তুমি আরেকটা বিয়ে করো বাবা, আমাকে টাকা পয়সা দাও, আমি খেয়ে পরে নেম ফেম নিয়ে থাকি, তুমি আরেকটা বিয়ে করো, সে তোমার সব সামলাবে। আমি তো তাকে ছেড়ে দেই নাই। আমি তাকে ছেড়ে দেই নাই। আমার জীবনে কিচ্ছু, আমার দুনিয়ার প্রতি কোনো মোহ নাই। আমার দুনিয়াই ছিল সে। আমার গোটা দুনিয়াই সে। আমার গোটা দুনিয়াই সে, আমার পৃথিবীই সে। আমার জীবনই ছিল সে। অন্যথায় আমার দুনিয়ার সাথে কোনো কানেকশনই ছিল না। আমি সম্পূর্ণ, একদমই দুনিয়ার সাথে আমার কোনো বিষয়ে কোনো কানেকশন ছিল না। আমার গোটা দুনিয়া সে। আমি তার জন্য সাজাইছি সব। আমি তাকে নিয়ে গড়েছি সব। আমি তাকে তার মহাব্বতের সাহস, তাকে যে ভালোবাসি, এই ভালোবাসার সাহসে আমি ২টা বেবি দুনিয়াতে আনতে পারছি। আদারওয়াইজ আমার ফিজিক্যাল কন্ডিশন এটা ছিল না। আমি সে সাহস করছি আমার মহাব্বত থেকে। আমি অনেক সাফার করছি। ইভেন আমার বেবি যখন, আমি প্রেগন্যান্ট যখন, আমার লেভেল এত হাই হয়ে গেছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছ্যাঁকা দিয়েছি। কিন্তু ও, ওর, আমি একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেই নাই। আর ওর ১ম বউকের ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই। মানে সে ছেড়েই দিছে সব। সে করে না। এক কথায় সে করে না। করতো না তখন। আমি তাকে কে সে আমি তাকে কোনো অভাব, কোনো কষ্ট, কোনো কিছু, এগুলো মানে সে ছোঁয়াও পায়নি। তো এই
এটা হলো আমার একটা অ্যান্সার, যে সে, আমি কেন তাকে বিয়ে করছি আর এখন সে কেন আরেকজনকে বিয়ে করবে, ওই জায়গায় আমার আমার আপত্তি বা প্রশ্ন। তো বিয়ে করবে, ওকে ঠিক আছে, এটা তো আমি একটু আগেও বললাম যে আমি মেনে নিছি, এটা তো আমি মেনে নিছি, আমি বারবার বলছি তুমি করো, আমাকে কেন ইনভলভ করো, আমার দ্বারা তো এটা পসিবল না। সে হয়তো তোমাকে ওভাবে ট্রিট করছে, ওভাবে জানছে, সে ওভাবে দরজার বাইরের মতো করে মানুষ তোমার সাথে ওভাবে ট্রিট করছে। আমি তো তোমাকে কলিজা থেকে মেনে নিছি, আমি তো তোমাকে কলিজা থেকে তোমাকে আমি, তুমি আমার আমার পুরো দুনিয়া, আমি কেমনে পারি, আমি কিভাবে পারবো, আমি কেন ডিল করব, তুমি করো যা ইচ্ছা, যেখানে যার সাথে ইচ্ছা থাকো, আমি কেমনে পারবো। অনেক বলছি, কিন্তু সে আমাকে পেইন 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 দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। পোশাক, আজকে পোশাকের প্রশ্ন কেন আসে, যেদিন তার তার প্রথম পক্ষের বেবি হয়, তার প্রথম পক্ষের 2 নম্বর বেবি যেদিন হয়, আমি তখন রংপুরে, তখন বেবি হওয়ার পরে সে আসতে পারে, আমার আমার সাথে কথা ছিল যে আমি তো প্রতিষ্ঠান পরিচালনা করি, আমি রংপুরে থাকতে পারবো না, আমার প্রতিষ্ঠান পরিচালনা করার কেউ নাই, আমার আমার থাকতে হবে, আমি রংপুরে থাকতে পারবো না। কিন্তু তখন সে হঠাৎ করে তার দাবি, এটা আমার বিয়ের শুরুর দিকে, যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না, সে আমাকে ছাড়া থাকতে পারে না। তার ওই তার প্রথম পক্ষে, তাকে ভালো লাগে না, একদম সারাসারি কথা বলছে, তাকে তার ভালো লাগে না, সে আমাকে ছাড়া থাকতে পারবে না, তার ভালো লাগে না, যেভাবেই হোক মাদ্রাসা অন্য কাউকে যেভাবেই হোক বোঝায় দিয়ে হলেও আমাকে রংপুরে থাকতে হবে। তো ট্রায়াল স্বরূপ আমি একটা, আমার বিয়ের প্রথম যেই ঈদুল ফিতর, আমি সেটা রংপুরে করি। তো ওই সময়টাতেই আগে পরে একটা সময়ে তার প্রথম পক্ষের দ্বিতীয় বেবিটা হয়েছিল। তো ওই এই জিনিসটা আমার একটু খারাপ লাগছে, মানে একটা জিনিস মা না, ওকে মেনে নিছি, সরাসরি দেখা আর একটু কষ্ট লাগার বিষয়, আমার খারাপ লাগছে। আমি তবু আমার সেই খারাপ লাগা আমি প্রকাশ করি, আমি শুধু বলছি কি, আমার মনে হয় রংপুরে থাকতে কষ্ট হবে, আমি ঢাকা থাকতে চাই, আমি থাকবো না, আমি বাসায় যাব, আমার ভালো লাগতেছে না এখানে। মানে আমি এই বিষয়গুলো নিতে পারি না, তারা যেটা চায়, এক ঘরের মধ্যে 4টা ওয়াইফ থাকবে, এই রুমে একটা, ওই রুমে একটা, ওই রুমে একটা, রুমটা, ওকে, এরকম অনেক মেয়ে আছে, তুমি তাদের নিয়ে থাকো, আমাকে আমার জগতে, আমার বাইকে চড়ে, এখন তার কথা যে ঘুরতে যাব, বাইকে সে এখন ঘুরতে যাবে। তা আমি বললাম কি যে আমি চল বাসায় যাব, আমার ভালো লাগতেছে না, আমার মনটা ভালো লাগতেছে না, বাসায় যাই, এতটুকু বলছি। পরে সে আমাকে ওই অচেনা অজানা একটা শহর, আমি প্রথম গেছি জীবনে, আমাকে সেখানে তার বাইক থেকে নামায় দেয়, বাইক থেকে নামায় দিয়ে সে চলে যায়। আমি, আমার কাছে আমার ব্যাগ ছিল, আমার ব্যাগে তখন মাত্র 1,000 টাকার একটা নোট ছিল, ভাঙতি টাকাও ছিল না, আমি কি করব, গ্রামের রাস্তা তো, রাত হয়ে গেছে অনেক, প্রায় তখন 11টার মতো হয়ে গেছে, গ্রামের রাস্তা তো, তো মানুষজনও নাই যে আমাকে রাস্তার মধ্যে ফেলে বাইক নিয়ে চলে যায়। আমি আস্তে আস্তে, আমি তখন সিদ্ধান্ত নিই, তাহলে আমি, আমার কি করতে হবে, আমি বাসায় কিভাবে যাব। ঠিক আছে, হাঁটা শুরু করি, রিক্সাওয়ালা একটাকে পাইছি, জিজ্ঞাসা করি যে আচ্ছা এখানে বাস কাউন্টার কোন জায়গায়, আমার কাছে যে টাকা আছে এটা দিয়ে যে আমি বাসায় আসতে পারবো কিনা এটাও আমি জানি না, আমার জানা নাই। তো সে এরকম, সে বলতে পারলাম না। আবার আবার হাঁটতে থাকি, হাঁটতে থাকি, আবার আরেকটা রিক্সাওয়ালার কাছে যোগাযোগ করি, আরেকটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি, সেও বলতে পারে না। এভাবে আমি না অলিগলিতে হাঁটা শুরু করছি। তারপরে পেছন থেকে দেখলাম সে ছু মেরে আসলো বাইক নিয়ে, এসে আমাকে একদম থাবা দিয়ে বাঘের মতো ধরলো আমার বোরকাটা, ধরে আ- আ- বস, বাইকে বস, আচ্ছা বসলাম। এর মধ্যে তো তার আছেই যা, মানে আমি জীবনেও এরকম দেখি নাই, বেয়াদব, এই অসভ্য, এগুলো বলা শুরু করলো। আমি তো ভয়ে, আমার, আমি শুধু বলতে না, আমাকে বাসায় যেতে দাও, আমাকে বাসায় যেতে দাও, মানে আমি ভয় পেয়ে গেছি, আমি তাকে ভয় পেয়ে গেছি এক কথায়। আর আমি, আমার তার সাথে আমার আর চলার কোনো ইচ্ছাও নাই। সে আমাকে তারপরে বাইক থেকে আবার হেঁচড়ে মানে আমাকে বোরখা ধরে উপর থেকে হেঁচড়ে বাসা পর্যন্ত নিল। তখন একটা 3তলা বিল্ডিং এ উঠাইছিল আমাকে, যেখানে সে থাকতো। এই 3তলা বিল্ডিং এ সে আমাকে হেঁচড়ে 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 উপরে উঠাচ্ছে। আমি বোরকা পরা, ভিতরে আমার ড্রেস আছে, তার মধ্যে আমার গায়ে জায়গায় জায়গায় জখম হয়ে গেছে, জায়গায় জায়গায় আমার ছিলে গেছে। আমি কি সেদিন তার পোশাক ছিল না, আমি সেদিন তার পোশাক ছিলাম না। হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্না, এটা সেদিন মনে ছিল না, পোশাকের সাথে এই আচরণ করে, এটার নাম পোশাক। সে আমাকে এভাবে আমি বলছি যে আমাকে ছাড়ো, আমি আমি হেঁটে যাচ্ছি, ও ভাবতেছে আমি মনে হয় পিছন থেকে চলে যাবো বাইরে, আমি যাব, আমি আমি নিজে হাঁটতেছি, আমাকে ছাড়ো, আমি আস্তে আস্তে উঠবো, আমাকে ছাড়ো। ও আমাকে হেঁচড়ে 3তলা উঠায়, চিন্তা করতে পারেন। তারপর ও আমাকে ওর বাসায়, একদম ফাঁকা বাসায় নিয়ে ও বটি নেয়, বটি দিয়ে ও আমাকে আজকে জবাই করে ফেলবে। আমি তো, ও না হয় আমাকে ভয় দেখাচ্ছে, এটা ও জানে, আমি জানি না। আমি তো
আমি তো ফেস করতেছি। আমি তখন তার পায়ে পড়ে যাই, সরি, সরি ওকে। এভাবে তারপরে আমি তাকে হাত করি, এভাবে আমার পরিস্থিতি স্বাভাবিক করতে হয়। এই গেল একটা প্রথম ঘটনা। ২ নাম্বার ঘটনা, তারপরে পরবর্তীতে আমি একেবারে পুরো রংপুরে সেটেল হই। আসাদ নামে একটা লোকের বাসায়, বাসাটা তখন মাত্র নতুন করেছে। আসাদ নামে একটা লোকের বাসায় মাত্র নতুন করেছে। তার ওই বাসায় কেউ থাকে না। ফ্লোরের পানিও এখনো শুকায় নাই। দোতলা একটা বাসা। যেহেতু আশপাশে ফাঁকা, ফাঁকা জায়গা, গ্রাম, ঝিঁঝি পোকার শব্দ। এরপরে তখন আমার বাসায় আইপিএসও ছিল না। বারবার ঘন, ঘন কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যায় তো সন্ধ্যা থেকে কারেন্ট যখন চলে যায়, তখন আমাকে সে বাসা থেকে বের হইছে সকালে এবং বলে গেছে সেই জখম, আমি জানি না নাহিদ উপদেশটাকে কি দিয়ে মারছে, সে আমাকে এই জখম করছে এই লেভেলে, লাথি দিয়ে দিয়ে, পা দিয়ে লাথি দিয়ে দিয়ে, সে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠাইছে, নামাইছে, মারতেই আছে, মারতেই আছে। আমি আমি নিতে পারি না। আমি জানতাম ওকে একটা দুটো চড় দেয় মানুষ, স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয়, এভাবে মারে আমার জানা ছিল না। আমাকে এভাবে মারতেই আছে। তারপরে সে এক পর্যায়ে বের হয় বডি আনতে। সে প্রতি কথায় বডি আর ছুরি নিত। সে প্রতি কথায় বডি আর ছুরি নিত। সে বের হয়েছে বডি আনতে। তারপরে আমি ডোর লক করে দিছি। আমি ডোর লক করে দিছি ভয়ে। এবার সে দরজা বাইরানো শুরু করছে। আমি কাকে ফোন নিয়ে আমি বেলকনিতে চলে গেছি। বেলকনির ডোর ওদিক থেকে লক করা যায় না। আমি বেলকনিতে গিয়ে আমার মাকে ফোন দিছি যে আম্মা আপনি এখন আসেন। তারা কেউ আসে নাই। সে আসছে সকালে। আমিও বলছি আমি কি এভাবে কান্না করে আমাকে মেরে ফেলতে আসে নাই তখন। তারা আমাকে মেনে নেয় না এরকম না, বরং তারা তো আস্তে, আচ্ছা আমি বলতেছি ধীরে ধীরে। আমি তো আর এমনিতেই একটা তার নাম্বার আমি পাবো কোথায়, আমাকে মেনে নেয় না, বিষয়টা তো এরকম না। আমি বলতেছি মা আমাকে মেরেই ফেলবে, আপনি আসেন। আসে না, কিন্তু এই জায়গায় আমার মা হইলে পারতো সহ্য করতে। যখন পায়ে পড়া শুরু করলাম আমি আর জীবনেও বলবো না, চলে আসছি। আমি জাস্ট, পুরুষ আলাদা সব সময়, তার সাথে আমার সমস্যা ছিল এটা, নারী পুরুষ আলাদা করো। ছেলে মেয়ে একসাথে বলে, ছোট ছোট বাচ্চারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়বে। এই যে বর্তমানে তার জিন্নুরে যে সেন্টার আছে মানে রংপুরে, এটার ব্যাপারে কথা বলতেছিল। আমি বললাম না, যতই হোক মেয়েদেরটা আলাদা করো, ছেলেদেরটা আলাদা করো। অন্যথায় এরা যখন একসাথে পড়বে দেখা যাবে ম্যাডামরা তো বড় ম্যাচিউর, বাচ্চারা তো ছোট। যে টিচাররা থাকবে তারা ম্যাচিউর, অফিস মেইনটেইন করবে তারা ম্যাচিউর। এখানে ছেলে মেয়ে এইভাবে আমি কোনোদিনও, এটা আমাদের সাথে। Are you guys choosing a gamepad right now? Until a few years ago, it wasn't difficult because you only আনলো, আমার ভেতরে ২টা বাঁশের গাল কেটে গেছে, আমি খেতে পারি নাই ওই দিন, যে আমি সারাদিন সে জানেও না, জিজ্ঞাসাও করে নাই। উল্টো মেরে টেরে সেই আবার উল্টো দিকে ঘুরে শুয়ে থাকলো, মানে দোষটা আমার। তারপরে আরেকদিন সে তার একই পোশাক আজকে পরে, কালকে আবার ওইটাই পরবে না। আবার কালকে আবার ওইটা পরবে না, তো আবার ওইটা দিলে আরেকদিন আবার ওইটা পরে। এরকম মানে আমি জানি না যে সে কোনটা পরবে কোনটা পরবে না। আমি সব সময় তাকে বলতাম, জান যেটা পরবা না ওটা একেবারে ফেলে দিবা। ফেলেও না, কিন্তু কখনো কখনো আমি যদি দেই, যে এটা আমার কাছে চায় পোশাকের, মানে যখন ওয়াশরুমে ঢুকে আমি দিলে তখন আমার উপরে রাগ হয়, খেপে যায়। এগুলো আমার বিয়ের প্রথম ২ বছরের ঘটনা বলতেছি। তার তার মধ্যে এটা হচ্ছে, আমি সে ওয়াশরুমে যায়, আমি তার আন্ডারওয়্যার, টাওয়েল এগুলো সব নিয়ে দাঁড়িয়ে থাকি, কিংবা আগে দাঁড়িয়ে থাকতাম, কিছুদিন পরে আমি ওইটা নির্দিষ্ট জায়গায় রেখে চলে আসি। এটা হলো আমার দায়িত্ব। তারপরে আমি ওই একটা আন্ডারওয়্যার দিয়েছি, ওইটা সে পড়লো। পড়তে গিয়ে ওইটা তার পছন্দ হয় না, ছুঁড়ে মারছে। ওইটা ছুঁড়ে মারছে, আমি দাঁড়িয়ে আছি সামনে। সে আমাকে একটা ধাক্কা দিছে। আমি রুমের সোজা রুম, আমি বলি না আমি আশ্চর্য, এটা কি ধরনের, ও না, মুখে মুখে তর্ক করে। সে চিল্লাইতেছে এই শহরের মেয়ে, এটা নাকি তার এরিয়া, সে রাস্তা চিনে না। রাস্তা না চিনলেও দোষ, রাস্তা আমি কোত্থেকে চিনবো, আমি কি রাস্তায় রাস্তায় থাকছি? রাস্তা আমার দেশ, আমার গ্রাম, আমার বাবার বাড়ি, আমি চিনবো না কেন? আমি কিভাবে চিনবো, জান আমি তো চিনি না। আমি কি কখনো এইভাবে একা একা আসছি? আমি কি রাস্তায় রাস্তায় গিয়েছি? সে জি, আমাকে সাবিনা, যখন তুমি বললো মানে রাস্তাও একটু চিনে না, শর্ট করবার জন্য অনেক অনেক আমি রাস্তা চিনবো কেন? আমি কি রাস্তায় থাকছি? আমি কি একা একা গেছি কখনো? তখন সে বললো কি, আবার মুখে মুখে তর্ক করে। আমি বললাম জান এটা কি, এটা প্রশ্ন, আমি যে কথাগুলো বললাম, সেদিন তার মনে ছিল সে যে এভাবে আমাকে টর্চার করে, এটা কি এটা তখন তার মনে থাকে না যে আমি তার পোশাক? আচ্ছা, আপনার তখন তার স্বামী
আমার প্রাণ আর কসম, প্রাণ তার কসম, তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত। কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নাই। হুজ্জাত ছাড়াই নিজেদের গুনাহের পাল্লা ভারী করো না। কাউকে জিনার অপবাদ দেওয়ার শাস্তি ৮০টা বেত্রাঘাত। চোখ বুজে গেলেই একটা করেছেন তিনি সবার। আচ্ছা, আমি তো বলছি যে বিষয়, আমি জাস্ট পোশাকের উত্তরটা দিলাম এতক্ষণ, তার কি তখন মনে ছিল না? আমি ধাপে ধাপে আপনাদের প্রতিটা বিষয় আনতেছি। তো হুম। এটা সে আমার উপরে এইভাবে নির্যাতন করেছে আমার জীবনের আজকে থেকে ১ বছর আগ পর্যন্ত। ১ বছর ধরে সে আমাকে গায়ে হাত তুলে না, গায়ে হাত তুলে না। এবং সে আমাকে এটাও বলে, সে মানে খুব চেহারাটা ভয়ঙ্কর করে সে আমাকে বলে, আমি যে তোকে মারি না এটা দেখোস না, তার মানে হচ্ছে আমি তোকে আর আমার মায়ের খাওয়ার যোগ্যও মনে করি না, এটা বলে। তো আমি না পরবর্তী ভাবতাম, মানে তার মানে, মানে আমাকে মারতো এটাই মনে হয় ভালো ছিল, মানে এই মারে না যে এটাও আমার দোষ। আমি এমন এমন ভাবে নিজের ভেতরে নিজেকেই শুধু দোষী মনে করতে থাকি। মাইর খাইতাম সেটাই কিন্তু মনে হয় তিনি তো ভালো ছিল। কসম দিয়ে তো যেভাবে আমার বলেছেন, তিনি একজন ধর্ম প্রচারক, তিনি একজন ধর্ম অনুশীলনকারী, তিনি যেভাবে ইয়ে করেছেন এবং যেটা বলেছেন আপনাকে, এবং এখন অন্ধভাবে শুনুন, তিনি কি না আচ্ছা বলতেছি তো, দেন আমি তার এই উগ্র মেজাজ, বদ মেজাজ এবং ইসলাহের অভাব, তার পরিশুদ্ধতার অভাব, এই বিষয়গুলো আমি রিকগনাইজ করি। করে আমি সব সময় চাইতাম যে তিনি আল্লাহওয়ালা মানুষদের সাথে, ও ঠিক হয়ে যাবে, বুঝবে। তো ওই যে আমাকে যে ১ বছর ধরে মানে না, এর পেছনে রিজন হইতেছে আমি হুজুরকে, মার্কাজুদ্দৌলা হজরতকে আমি জানিয়েছিলাম সে যে আমার উপরে এভাবে মানে চড়াও হয়। এবং Hi, this is Gary Drano from Park City, Utah, and the Gary Drano Show. হচ্ছে আত্মগোপনে ছিলেন, অথবা তাকে আমাদের ব্যক্তিগতভাবে কারোর প্রতি কোনো ধরনের অতিরিক্ত আহ, চাপ আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে যে আসলে হচ্ছে এটা কি। দেখিয়েছি। আচ্ছা, আর পেছনে যে ওই মেয়েটা ছিল, এটা তার নিজের স্বীকারোক্তি, আমি এগুলো তাকেও দেখিয়েছি, তার থেকে স্বীকারোক্তি নিয়েছি। এবং সে এ ব্যাপারে আমার সাথে কথা বলছে, সে আমাকে প্রচন্ড পেইন দেওয়া শুরু করছে, সে এই মেয়েটাকে বিয়ে করবে। হ্যাঁ, এবং সে প্রতিদিন রাতে গিয়ে সেন্টারে গিয়ে ১-২ দিন পর পর রাতে গিয়ে সেন্টারে কথা বলে, রাতের ২টা বাজে তার জন্য যথেষ্ট। এরপরে যদি যারা বিশ্বাস করবে না, তারা ওই সমস্ত অবিশ্বাসী হৃদয়, যা যা এক শ্রেণীর মানুষ আছে না যাদের হৃদয়টাই অবিশ্বাসী, যারা স্রষ্টাকেই অস্বীকার করে শত নিদর্শন দেখা সত্ত্বেও, তারা তখন বলতে থাকে কি, যারা সিরাত পড়েছেন দেখেছেন, কাফেররা কি বলছে, বলতো কি যে আমাকে কবর থেকে যে তার পূর্ববর্তীদেরকে উঠায় দেখাক, তারা কথা বলুক, ফেরেশতারা সামনে আসুক, পাহাড়গুলো সমান করে দেখ। তো যারা বিশ্বাস করবে না তারা বিভিন্ন যুক্তিতর্ক দাঁড় করাবে এবং বলবে যে আম, এটা সামনে আনুক, ওইটা দেখাক, তার কথা সত্যতা প্রমাণ করুক, ইত্যাদি। তো অবিশ্বাসী হৃদয়গুলোর সিমটম এটাই। আমি এতক্ষণ যা বলছি, সে আমার লাইফ, সে আমার জীবন, আমার 2টা বেবির বাবা, আমার গোছানো সংসার ধ্বংস হয়ে গেছে। আমি মিথ্যা বলার কোনো প্রশ্নই আসে না। মিথ্যা বলার এবং যা লিখছি এগুলো না বুঝে আবেগে লিখারও প্রশ্ন আসে না। আমি প্রচন্ড রকম সাফার কিন্তু করছি, প্রচন্ড সেও পেন, মিথ্যা কথা বলার প্রশ্ন আসবে প্রচন্ড কেন? পেন। এখন আদনানও তো আপনার বিষয়ে যে এসে বলছিল, মানে যেটা হুম, বলতেছিলাম, সে উন্মাদ হয়ে গেছে, সে এখন মানতেক খাটাচ্ছে, কিংবা সে সে এখন মানে নিজেকে বাঁচানোর জন্য ওই যে আপনারা জানেন লিয়ানের মাসালা, যারা আছেন আলেমরা বুঝবে, লিয়ানের মাসালায় পুরুষটা সত্য ছিল, নারীটা মিথ্যা ছিল, কিন্তু নারীটা সে তার গোত্রকে বাঁচানোর জন্য বলছে যে আমি আমার গোত্রকে চিরজীবনের জন্য অপদস্থ করব না। সে এরকম একটা অবস্থায় চলে গেছে, সে এখন ওয়াল্লাহি বলতেও ভয় পায় না। সে যত আছে মিথ্যা বলতে চায়, যত আছে যা কিছু বলুক, সে মানে নিজেকে এখন বাঁচানোর জন্য সে মনে করতেছে পুরোটা সেই যেন দিন। এটা একটা, বা তাকে তাকে হয়তো চারদিক থেকে আশপাশের মানুষগুলো বা এই যে সমর্থক ভক্তগণ তাকে পুরা দিন মনে করতেছে। এবং তারা এই জন্যই আমাকে গালি দিচ্ছে, মনে করতেছে তার সাথে দিন দিন ডুবে যাচ্ছে, ইম্পসিবল। দিন এত কারোর সাথে রিলেটেড না, মিথ্যা দিয়ে দিন জয় হয় না, কোনো মিথ্যার সাথে দিন নাই, সত্যের সাথে দিন আছে। তাকে যদি লাখো কোটি মানুষ তাকে সাপোর্ট করে, তবু তার ভিতরে অস্বস্তি আছে, কারণ সে অন্যায়কারী। এবার আসি ওই এয়ার হোস্টেসের বিষয়। এয়ার হোস্টেসের আগের ঘটনা হইতেছে এভাবে, কতগুলো বলবো, আমি তো লিখছি অলরেডি, আমার একটা পোস্টে লিখছি যে সে কি করছে, যেটাকে এখন সে সুলাসা রুবা না, এগুলো দিয়ে এখানে চাপা দিতেছে। সবচেয়ে বড় হলো যে আপনি সিসি ক্যামেরা কি বলে ওগুলোকে, এমএমএস টাইপের মেসেজ গুলো, এগুলো মানে আমি এগুলি কি আমি আপনি নিজে দেখেছেন? দেখেছি, আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি। তার নিজের স্বীকারোক্তি, সে নিজে আমাকে বলছে যে জান এখন এই মেয়েটাকে আপনি নিজে কিভাবে দেখেছেন, ট্র্যাক এই যে করায়। বলছেন, এটার সত্যতা কি? আমি মানে ধরে নিলাম যে আপনি দেখেছেন, কিন্তু আমরা বিশ্বাস করবো কিভাবে?
আমি কসম করতে পারি, 4 বার কসম করতে পারি এবং 50 বার বলতে কসম পারি তো যে সেও কেটেছে। আদনান তো ডেইলি কসম কেটে। আলাল কাযিবিন। আমি ওইটাই একটু আগে বলছি, এটা নিয়ে আমি আদনান আলোচনায় তো যেতে ডেইলি পারি না। কসম করে, কিছুই তারা কসম করে দোষ করবে। এটা আপনাদের দোষ, এটা সাধারণের দোষ। তারা জানে তার জবানের কতটুকু দাম, তার জবানের কোনো দাম নাই। এবং প্লাস আমি বিলিভ করি যে জবানের পবিত্রতা জরুরি আল্লাহর সাথে কানেকশনের জন্য। সেখানে তার জবানে সে যত অশ্লীল কথা আছে সে বলতে পারে, সে মিথ্যাও বলতে পারে, অশ্লীলও বলতে পারে এবং গালিও দিতে পারে। আমি হয়ে যাই, আমি কোনোদিনও জবানের অপবিত্রতা কখনো পছন্দ করি না, কখনোই না। এটা যা প্রত্যেকের রেকর্ড দেখলেই তো বোঝা যায়, প্রত্যেকের আমল আমল বর্তমান আমলটা হয়ে গেছে নিজেকে বাঁচানোর জন্য। মানে সে মনে করতেছে তার নিজের বাঁচা জরুরি, এটা হচ্ছে দিনকে বাঁচাচ্ছে। এটা হলো তার আচ্ছা, আশপাশের মানুষকে সে ওয়াশ আপনি এই যে ধরুন আপনি এত কথা বলছেন, তার মানে এখন থেকে ধরেই নিতে হবে আপনার সাথে তার আর সম্পর্ক হয়তো থাকছে না। এরপর আপনি কি অন্য কোনো নির্ভরতার কারণেই আপনি তাকে ছাড়তে চাচ্ছেন, এই সন্দেহ তো আসতে পারে। আপনারও তো হয়তো অন্য কারোর এটা সাথে মানুষ সম্পর্ক থাকতে সন্দেহ পারে, যে করুক। কারণে আমার আপনিও যেটা আমার তার থেকে ভাই দূরে থাকতে যাচ্ছেন। এরকম কোনো কিছু কি আছে, বা এরকম কোনো কিছু হয়েছে আপনার সাথে কারো? আমার দেখতে বলেন হয়েছে কিনা। আমার সাথে কথা বলা এত সহজ? আমি তার মতো ক্যারেক্টারলেস? আমার জীবনে বিয়ে করেছি আমি, আমি না, তার সে মতো কি আপনার ক্যারেক্টারলেস বিরুদ্ধে এই এখন ধরনের তারা আমাকে ক্যারেক্টার নিয়ে বলতেছে। কোনোদিন কখনো আপনার ক্যারেক্টার নিয়ে কখনো কি সে কি কোনো ধরনের অভিযোগ তুলেছে এই পর্যন্ত? আপনারা এটা নেক্সট এর আচরণই তো বলে দিবেন, তাই না? আমি কি করতেছি, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার আমল, এগুলো তো দেখবে সারা বিশ্ববাসী। আমার ফ্যামিলি মেম্বাররা না আছে, সে না না, সুবাদের মানে সে মানুষ তুলেছে পর্যন্ত কিনা? যাদের ইমেল করা শুরু করলো। আমি যদি অ্যাগ্রি করি, আমি যদি হাসি খুশি থাকি, আমি যদি সবকিছু তার জন্য এভাবে করি, এই মেয়েটার সাথে তার এঙ্গেজের বিষয়টা, সে তার ফিলিংস গুলো পর্যন্ত আমার সাথে শেয়ার করা শুরু করলো। ওই মেয়েটার কোথায় কোথায় তিল আছে আমি জানি। এই মেয়েটা আসলে এই পর্যন্ত ওই যে রংপুরে গিয়ে একটা মেয়ের সাথে কথা বলছি, জান 20-30 দিন, এই মেয়েটার মতো না। মারিয়ামের আম্মুর মতো না, মারিয়াম হচ্ছে তার প্রথম পক্ষের মেয়ে, তার মতো না আমার কাছে। হ্যাঁ, এই মেয়েটার বিষয়টা ভিন্ন। হ্যাঁ, এবং সে বলতেছে সে 15 ইয়ার্স ব্যাক, 15 বছর পূর্বে সে ফিরে গেছে এই মেয়েটার হাত ধরে। এই মেয়েটা আসছে তার সাথে সাক্ষাৎ করতে। এই মেয়েটাকে সেদিন আচ্ছা, এগুলো কি বিয়ের নমুনা? আমি তো ওইটাই পিকটা এই জন্যই দিলাম, যে পিকটা তাকে পিছনে বসে সে বসে আছে এবং মানে ক্লাসের জন্য আসছে, তার দিকে তাকিয়ে আছে। তার দিকে আমার কাছে আরো এভিডেন্স ছিল, সেগুলো সে আমার ফোনটাকে রিসেট করে সবকিছু ডিস্ট্রয় করে। এবং আমি আরো অনেক ভাবে আমি আর হেল্প পাই নাই, আমি এভিডেন্স গুলো শো করার মতো ইনাফ আমি হেল্প পাই নাই। আমাকে মানে সবাই মনে করতেছে কি তারা এগুলো করে সংসারটা টিকে যাক, কিন্তু আসলে কি এটা টিকার মতো বিষয়? এটা টিকার মতো বিষয় না। এখন একতরফা শুধুমাত্র আমাকে কলুষিত করার মতো বিষয়। সবাই চাইলে এতটুকু করতে পারবে, ওই এখানে টিকার প্রশ্নই আসে না। সংসারটা টিকে যাক বলে যে এভিডেন্স গুলো আমার থেকে হাইড করা হয়েছে, এটা টিকার মতো বিষয় না। তো ওই যে মেয়েটা, সে এই মেয়েটার ব্যাপারে নিজে স্বীকারোক্তি দিয়েছে, মেয়েটার ব্যাপারে নিজে বলেছে। এখানে সে এখন অস্বীকার করুক, সে আমাকে বলে নাই, তাকে কসম করে এটা বলতে বলেন। মেয়েটার সাথে যে সে ঘন্টার পর ঘন্টা সেন্টারে বসে কথা বলছে, এটা সে আমাকে বলে নাই। এবং সে নিজে, আমার কাছে এই এভিডেন্স আছে যে ওই মেয়েটা রাতে কয়টা বাজে বের হয়, এটা এভিডেন্স, এই এভিডেন্সটা আছে। এবং সে সে এমন উন্মাদ হয়ে গেছে, এখন সে বলতে চাচ্ছে কি আমার আনিত অভিযোগটা হচ্ছে তার যেই যে গার্লফ্রেন্ড সম্পর্কে আমি অভিযোগটা এনেছিলাম, সেই গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে এবং একটা বেবিও আছে। এটা আমি একটু আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে তার স্কুল লাইফের প্রেম, যার বিয়ে হয়েছে এবং বেবি আছে। আর যে মেয়েটার সাথে ব্যাপারে এখন কথা উঠেছে এয়ার হোস্টেস, এটা হচ্ছে তার কলেজ লাইফের প্রেম, যার 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 মাঝখানে নাকি কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল এবং সে প্রতারিত হয়েছে। এবং ফাইনালি তারপরে এই মেয়েটার সাথে মানে সে এঙ্গেজ হয়েছে, এই মেয়েটা এখন তার সাথে এঙ্গেজ হয়েছে। মানে সারা এয়ার হোস্টেসের কি কোনো বিয়ে হয়নি আগে? মেবি হয় নাই। তারা তো এমন একটা সমাজে বসবাস করে, জেনারেলের এমন একটা স্তরে, যে তারা হয়তো বিয়ে বহির্ভূত এমনি চলতে পারে, তাদের বিয়ের প্রয়োজন হয়তো হয় নাই। ওই যে সে আচ্ছা, নিজে বলছে যে 2টা ছেলের সাথে এরকম আরো কয়েকজন ছেলের সাথে তার অ্যাফেয়ার হলো, তখন প্রায় 10 দিনের মধ্যে, 1 দিন 2 দিন পর পরই। এবং সে এসে নিজেই ওইটা আমার কাছে আবার স্বীকার করে। সে আর আমাকে প্রমাণটা আপনার কাছে ইতিহাস, প্রমাণ আছে কি ধরনের? হুম, হুম, টাইমটা তো হুম। দেখা যাচ্ছে, মেয়েটা কয়টা বাজে এমনিতে থাকার কথা কয়টা কয়টা বাজে পর্যন্ত, সে ঢুকে তো এখানে না করতাম, এত দূর না আসতো রেগুলার। সে এখন আদনান সাহেব এখন মানে কখনো সে ক্লাস করে না, তাকে খুঁজে পাওয়া যায় না, সে যায় না ইন টাইম। কিন্তু ওই দিন তার কি আগ্রহ, কি খুশি, মানে এখন থেকে সে ক্লাস করবে। এসে ওই দিন আমাকে বলতেছে এখন থেকে সে সিরাত ক্লাস করবে, এত ভালো ক্লাস হয় ইত্যাদি। তো রিজন তো আমার সামনে আস্তে আস্তে তারপর সব পরিষ্কারই, যে হয়তো এই বিষয়টা তারপরে সে এভাবে ক্লাস করতো। এবং ওই মেয়েটা তাকে অফার করছে তাকে 2-3 বছর সে আদনান সাহেবের সাথে
কানেক্টেড থাকবে, এভাবে প্রেম করবে, আরো একদম সহজ ভাষায়, মানে এভাবে সে তার সাথে ফিলিংস আদান প্রদান করবে, কিন্তু সে একটু টাইম চায়, সে একটু টাইম চায়। আদনান সাহেব নিজে বলছে, সে নাকি তাকে ফোন দিয়ে বলছে যে আমাকে, মানে তারা ড্রাইভে যাবে, বাইক ড্রাইভ যাওয়া হয়, ওই মেয়েটা নাকি তাকে এটা প্রশ্ন করছে, বাইক ড্রাইভ যাওয়া হয়। দেন আদনান সাহেব আবার প্রশ্ন উত্তর দিছে যে আমি তো এখন আর বাইক ড্রাইভ করি না, আমার এখন কার আছে, মানে কারে তারা ড্রাইভে যাবে, চিন্তা করছেন? আচ্ছা, তো মানে তাদের মানে সে সে আর কি আদনান সাহেবের সাথে এটা, আমি পারবো না, তোমরা কিভাবে গোছাইছো বলো তো, কিভাবে চলবা, কিভাবে থাকবা? তখন সে বলে যে আহ ওই মেয়েটার সাথে কথা হয়েছে, যে সে 2-3 বছর টাইম চায়, সে একটু বুঝবে, এবং কখনো তার ওই এই মেয়ের সামনে, সে যখন ওয়াইফ হবে তার সামনে কখনো আমাকে, বেবিদেরকে কখনো শো করা যাবে না, এটা তার ডিমান্ড, এটা তার রিকোয়ারমেন্ট, মানে তার কাছে, এই সম্পর্কের কাছে। এবং মানে তো তুমি এভাবে মানে চিন্তা করছেন, তাহলে তারপরেও তারা কিভাবে বলে যে এটা সেই মেয়ে না? কসম করে কিভাবে বললাম না যে এক কথা, যে সে উন্মাদ হয়ে গেছে, সে নিজে আমাকে কনফার্ম করছে এটাই সেই মেয়ে, সে আচ্ছা, নিজে এটাই কনফার্ম সে, করছে। এটা তো কলেজের আপনি যাবেন যে ওয়্যার স্টেজ। আরেকটা কথা বললেন, হ্যাঁ, স্কুলের বন্ধু, যেটা একটা ওটা কলেজের, ওটা এটা দিয়ে মাছ ঢাকবে, কি দিয়ে কি করবে, সে এক কথায় উন্মাদ হয়ে গেছে, উন্মাদ আচ্ছা হয়ে যাক, গেছে। আমরা স্কুল আর কলেজ পর্যন্ত আসছি, ইউনিভার্সিটি পর্যন্ত এখনো যাইনি। ওর ফার্স্ট পোস্টে আমার, যে সে আমার সাথে, আমার দেখা অনুযায়ী আমার সাথে কি কি করছে, আমার সাথে কি কি করছে। আরেকটা মেয়ে আছে রংপুরে, ওই মেয়েটা ওই যে কি জানি বলে না, বিহারি টাইপের মেয়ে, এই মেয়েটার সাথেও তার সম্পর্ক ছিল। এই মেয়েটার সাথে তারপরে রাগ করে এই মেয়েটার বাসায় অফারও করছে বিয়ের জন্য। পরে ওই মেয়েটার বাবা তার মাকে, আহ, মাকে অপমান করে বিদায় করেছে। এবং সে তারপরে রাগ করে আর কি, তারপরে বর্তমানে তার যে প্রথম পক্ষ তাকে বিয়ে করে ফেলছে। এবং এটার জন্য সে চির অনুতপ্ত, যে জান, আমি যদি তোমাকে বিয়ে না করতাম, আমি সারাটা জীবন এমন একটা মেয়ে নিয়ে কাটিয়ে দিতাম বা কাটিয়ে দিব, এটা তো এই সমাজের চাওয়া, এটা এই হুম। সমাজের চাওয়া। আর আমি তাকে রেখেছি, এটা আমার সওয়াবের ওই একটা আহ, মাধ্যম। হ্যাঁ, বা না, এখানে আমি একা কেন, আমাকে কেন দোষী করা হবে? এখানে কি তাদের দোষ নাই? এখানে মাঝখানে এই এই প্রথম পক্ষ আর আমার ব্যাপারের সম্পর্কের মাঝে অনেক আচ্ছা, কথা আছে, এগুলো বলতে গেলে তো জি, বিরাট লম্বা হয়ে যাবে। সাবিকুনা, আমি একটু, আমার হয় না এগুলো বলে বলে মেয়েদের সাথে মেয়েদের তার সিম্প্যাথি নেয়, এগুলো কি? এগুলো তৃতীয় চতুর্থ বিয়ে? হুম, আমার এই প্রশ্নের উত্তর দেন আপনারা, সুলাসা রুবা মানে সে যারা যদি আছেন। এখন, বিয়ে করে, ইসলামী আহ ধর্মীয় মোতাবেক যে 4 বিয়ে করা যায়, সেই হিসেবে আপনার কোনো আপত্তি নেই? না, আমাকে আমাকে যেভাবে সে আমার কোনো আপত্তি নাই, তো এখানে তো আর আপত্তির প্রশ্নই আসে না, আমি তো এখন আর তার কেউ না, আমি না, হয়তো এখন তার, আমি, তখন না কেন, আমি তো তখন এখন কি আপত্তি ছিল কিনা, তখন কেন আপত্তি ছিল সেটাই বলছি, যে একজন পুরুষ আপত্তি তো আমার 4টা তখনও বিয়ে ছিল না, করতে। আমি বলছি আমাকে বইলো না, আমি শুধু এতটুকু বলতাম, আমাকে বললো না, আমি শুনতে পারি না, আমি নিতে পারি না, কিন্তু সে আমাকে বসে বসে বলে এই মেয়ের সাথে এই কেন হয়েছে, নিতে সেই পারেন না মেয়ের কেন? সাথে। আপনি তো ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন, এই না সম্পর্কে না আপনি না, নিতে পারেন না এটা, কেন? আচ্ছা এটার উত্তর বলি। সব, কারণ এটা আপনি এমন যা, কোনো আপনি অসুবিধা তো না, দ্বিতীয় বিয়ে হয়েছে। না জায়েজ না, কাঁঠাল খাওয়া হুম। জায়েজ, কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না। এখন আপনি তাকে বলবেন যে তুমি কাঁঠাল না খাইলে মুনাফেক হয়ে যাবা, বা মুরতাদ হয়ে যাবা, কাফের হয়ে যাবা, এটা সে পারে না, ওকে একটা জায়েজ বিষয় সে খেতে পারে না, তার শরীরে অ্যাডজাস্ট হয় না, গল ব্লাডার নেই, এরকম হইতে পারে ইত্যাদি। যেমন আমি, আমি কাঁঠাল পছন্দও করি কিন্তু আমি খেতে পারি না, আমি হজম করতে পারি না। সেম তো বিষয়টা এরকম। এটা তো ফিতরতান হইতেই পারে, ভ্যারি করে এক একজন নারীর মধ্যে, এক একজন এক এক রকম হইতেই পারে। সেজন্যই হয়তো বা এটা নারীর পক্ষ থেকে অনুমতি লাগবেই, তার উপস্থিতি লাগবেই, শরীয়তে এটা বাধ্য করে নাই, জি, আমরা বাধ্য একদম করে নাই। সর্বশেষে চলে এসেছি। সাবিকুনার, এই যে আমরা শুনতে পাই যে মাঝে মধ্যেই এই ধরনের অনুমতিবিহীন বিয়ে শাদীর, গোপন বিয়ে শাদী করে। আর ধর্ম কি এভাবে এলাও করে? আপনি আপনার ধর্মচর্চা থেকে আপনি কতটুকু জানেন? এটা তাদের ইমান, ধর্ম বলছে উত্তম আছে না, একটা হইলো রুখসাত, একটা হইলো আজমাত, একটা হইলো জায়েজ মাত্রায়। আর আরেকটা হইলো, আরেকটা কথা আমি মানে আমার বড়দের কাছে শুনেছি যে জায়েজের শেষ পর্যন্ত সীমায় যেতে হয় না, জায়েজের শেষ সীমায় হারাম দাঁড়িয়ে থাকে, নাজায়েজ দাঁড়িয়ে থাকে। তো এই যে কিছু বিষয়, 4টা বিয়ে, বিয়ের এই যে ফ্যান্টাসি, আরো বিয়ে করব আরো বিয়ে করব, এই যে ফ্যান্টাসিকে কেন্দ্র করে তারা হারামে লিপ্ত হয়ে যায়। তো সব সময় জায়েজটা জায়েজ 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 বলে এটার এই ডান বা বা কোন আমি বলি সিচুয়েশন কি এখানে? তোমার সাথে দেখা করতে, তার পেছনে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, প্রকাশ্যে সে পোস্টও দিছে আপনাকে বিয়ে করাতে চাই, এগুলো একটা প্রভাব রাখে, প্রভাব ফেলে। আমার 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 রঙিন সংসার ছিল,
মানুষ এখন আসলে তারা তাদের মানে চিন্তা, বুদ্ধিমত্তা, ইলম দ্বারা তাদেরকে ডিফেন্ড করতে না পেরে, হ্যাঁ, হুম, তাদের উস্তাদের অন্যায়গুলোকে ডিফেন্ড করতে না পেরে তারা করতেছে কি আমার উপরে এলজাম দিতেছে, আমার পাস্ট তুলে আনতেছে, 8-9 বছরের পাস্ট তুলে, আমি কত খারাপ, আমি এমন, আমি তেমন, আমার এমন ব্যাধি ছিল, এই মেয়ের সাথে কি থাকা যায় নাকি। এটা কি আদনান সাহেব জানে নাই? এটা কি বিয়ের মধ্যে, বিয়ের পরেও কি তিনি জানে নাই? বিয়ের পরেও কি তিনি বুঝে নাই? তারপরেও হুম, আমাকে দিয়ে আমার পরে যে স্যাটিসফাইড না থাকতো, আমি কেন তার লাইফে এত মাইনে রাখতাম? সে যদি আমার উপর স্যাটিসফাইড না থাকতো, এটা শুধুমাত্র চোখের লিপসা, সে নিজের নজরের হেফাজত করে নাই। এবং আমি যা বলছি প্রতিটা শব্দ সত্য, সে নজরের হেফাজত করে নাই, করলে তার কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না এগুলো। হুম। এবং তাকে যে চারপাশ থেকে খোঁচানো, হ্যাঁ, বিভিন্ন ভাবে তাকে ইন্সপায়ার্ড করা, এগুলো আমার জন্য আসলে আমার আমার পুরো সংসারটা ধূসর ছন্ন ছাড়া করে দিছে। আমার 2টা বেবি ছন্ন ছাড়া হয়ে গেছে। আমি জানি না যে কালকে থেকে আমাদের কি হবে, আমার বেবিদের জীবনটা কেমন হবে। এটা আমার জানার প্রয়োজনও নাই। আমার পূর্ণ তাওয়াক্কুল আছে আল্লাহর উপরে। এটা জি আমার জানার প্রয়োজনও নাই। জি, আপনি কি তার মানে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তার সাথে আর আপনি সংসার করছেন না এই জাতীয় কিছু, যেহেতু আপনি বলেছেন একটু আগে, আপনার কথা শুনে যতটুকু বুঝতে পারলাম এখন আপনি একটা বলেছেন দুঃখজনক সত্য আমি আপনাদেরকে বলি, আমার কেন অনলাইনে আনতে হয়েছে, এটা একটা প্রশ্ন, যে ভ্যালিড প্রশ্ন। আমি অনেক দিন থেকে তাকে মার্কাজউদ্দৌর হজরতের সাথে বসার জন্য শিডিউল দেওয়া হয়, সে যায় না, যায় না। অনেকবার শিডিউল দেওয়া হয়, যায় না, সে আমাকে আবার কনভিন্স করে ফেলে। আমার দুর্বলতা আছে, আমি তার কখনো আজকে আমার একটা দাবি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আমি না তার মুখোমুখি হতে চাই না, কারণ আমার দুর্বলতা আছে। আর এই হুম, দুর্বলতা কাটতে হয়তো সময় লাগবে, আমি তার মুখোমুখি হতে চাই না, আমি তাকে দেখতে চাই না, আমার চেহারাটা আমি তাকে দেখাতে চাই না। তো হুম, সে অনেকদিন ধরে এভাবে শিডিউল চেঞ্জ করে, কিন্তু ফাইনালি হুম। In this video, I break down the production of my song Hearts Were Wild. এটা আমি জানি, সে কান্নাটা সে দেখানোরও জায়গা পাবে না। যে বদুয়া দিচ্ছেন তাকে? না, না, বদদোয়া দিচ্ছি না, জাস্ট, না, নেভার, বদদোয়া দিচ্ছি না, এটা আমার মধ্যে নাই। বদদোয়া দিচ্ছি না, জাস্ট মানে কি বলে, নিদর্শন দেখে বোঝা যায় না বৃষ্টির আগে যে একটু পরে বৃষ্টি হবে, ওইটা মানে বলতেছি জাস্ট। আপনার মতো স্ত্রী সে পাবে না, এটাই আপনি বলতে চাচ্ছেন? এটি আমার মতো স্ত্রী পাবে না সেটা না, আমার মতো স্ত্রী যেন কারো ঘরে না হয়, এটা তাদের চাওয়া। কিন্তু ফিলিংস এর জায়গায় সে নিজেই জানে যে সে সে মানে আমি তার কে ছিলাম, এটা নিজে জানে। এটা হয়তো কাউকে সে বলতেও কোনোদিনও পারবে না। এটা এখন তো সবাই বলতেছেন, ওকে আপনিও বলবেন, আমিও বলবো, ঠিক আছে, আমার মতো স্ত্রী কারো ঘরে না হোক, জি, ভালো থাক। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আর যদি আপনাকে শেষ প্রশ্ন আমি একটু আহ, দর্শক যারা রয়েছেন আপনাদের কাছ থেকে দু একটি প্রশ্ন নেওয়ার কথা ছিল। একটি প্রশ্ন নিয়ে, যৌন চাহিদা মেটাবার জন্য, শুধু প্রেম করবার জন্য আরেকজন ব্যক্তিদের প্রশ্নগুলো করেন, কারণ এটা চাই, আমার বেবিদের হকটা যেন নিশ্চিত হয়, ওরা যেন বাবার ছায়াটা পায়, ওটা যেভাবে করতে হয় সে করুক। আমি তার জীবনে আমি আমি নেই, এটার প্রয়োজনীয়তা নেই, এটুকু আমার জবাব। জি, অনেক সবকিছু স্পষ্ট করেছেন। আমার কাছে মনে হয় যতগুলি প্রশ্ন ছিল, অনেকে প্রশ্ন করছেন আগের সংসার কেন থাকতে তারপর আপনি বিয়ে করেছেন, এটা আজকে স্পষ্ট করেছেন। আপনি কেন আগের সংসার, আগের একজন স্বামী ছিল আপনার, সেখানে আপনার বাচ্চা ছিল, সেটি রেখে কেন এসেছেন, সবকিছুর উত্তর তিনি দিয়েছেন। যারা এখন প্রশ্ন করছেন এগুলি রিপিট করার প্রয়োজন নেই। এগুলি আপনারা যারা এখন দেখছেন তারা শুরু থেকে দেখবেন, শুরু থেকে দেখলে। এবং কেন সিসি ক্যামেরাতে যে, আমি সব প্রশ্ন করেছি, কোনো কিছু বাদ নেই। আমার কাছে মনে হয় তিনি স্পষ্ট করতে চেয়েছেন। আরেকটা প্রশ্ন, এটাও করেছি মনে হয়, এটা হলো ট্রাক্টর বিডি গাড়ি। তিনি বলেছেন যে এইসব কি পাবলিকলি আনা ঠিক হয়েছে, পারিবারিক ভাবে আগে দেখা যেত না? এটির উত্তর তিনি মনে হয় দিয়েছেন, মোটামুটি দিয়েছেন। কারণ হলো তিনি বলেছেন তার একজন মুরব্বীর সাথে তিনি বারবার কথা বলেছেন, তারা বসেছেন, তারপরেও রিপিটেডলি ঘটনাগুলি ঘটাচ্ছেন আদনান সাহেব। উম, দুইটা বার্তা দেওয়ার আছে, একটা হচ্ছে যে রাম বাম নাস্তিক টাইপের যে সমাজের মানুষগুলো রয়েছে, যারা বর্তমান আমার লাইফের এই ক্রাইসিসটাকে নিয়ে বা হুজুর হুজুর বলে সমালোচনা করছে, তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা হচ্ছে যে আসলে এটা কোনো দিনের সাথে রিলেটেড না। যে আমি দিনের অ্যাডভান্টেজেস গুলো, মানে আমি সুবিধাগুলো আমি নিচ্ছি বলে এটা দিন খারাপ তা না। দিন অবশ্যই সুন্দর, ইসলাম অবশ্যই সুন্দর,
ইসলামের প্রতিটা বিধান সুন্দর, প্রতিটা সিস্টেম সুন্দর। এখন কেউ যদি এটার মিসইউজ করে, কুপ্রবৃত্তির দ্বারা আক্রান্ত হয়, আমার একটা কল মনে পড়তেছে, সেটা হচ্ছে আলী নদভী রহিমাহুল্লাহ, তার একটা কল আছে এরকম, একটা কিতাবে পড়েছিলাম যে কুপ্রবৃত্তির সবচাইতে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে হচ্ছে আলেমদের দ্বারা, বা দিনের বার্তাবাহক যারা যারা ঝান্ডা ধরেছে তাদের দ্বারা। তো সেজন্য কুপ্রবৃত্তি যদি কোনো ফাঁকফোকর পায় তাদেরকে কপুকাত করার জন্য, তাহলে সবচাইতে বেশি আঘাত করে আগে তাদেরকে, কারণ সে মাইরটা খেয়েছেই হচ্ছে আলেমদের মাধ্যমে, বা যারা দিনের ঝান্ডা ধরে তাদের দ্বারা। আমার কথাটা বুঝাতে পারছি কিনা? তো জি এজন্য আসলে হয় কি, এই সমাজে বা দিন প্র্যাকটিস করে এই সমাজের বিষয়গুলো এত বেশি হাইলাইটেড হয়, এবং তারা খুব বেশি কুপ্রবৃত্তির দ্বারা আক্রান্ত হয়, ভুল পথে পা বাড়ায়, ভুল হয়ে যায় তাদের দ্বারা। তাই বলে দিন অসুন্দর এমনটা না। সেজন্য যারা আমরা দিনের জন্য কাজ করি, যারা কাজ করে তাদের উচিত হচ্ছে কি অনেক বেশি সংযত থাকা, কারণ সবচাইতে বেশি টার্গেটেড থাকে কুপ্রবৃত্তির কাছে তারাই, যারা দিনকে দিনের ঝান্ডা উত্তোলন করার জন্য চেষ্টা করে, ঝান্ডা হাতে নেয়। তাদের সচেতনতা জরুরত ছিল। আর আরেকটা আমার বার্তা হচ্ছে যে আপনারা, আমি মাঝখানে একটা কথা আনলে হয়তো এই কথাটা ওখানে চলে আসতো, যে আপনারা যে এক একজনকে বিভিন্ন ফাউন্ডেশনে এক একভাবে ফিনান্সিয়াল হেল্প করেন, এই হেল্পটা করার ক্ষেত্রে যাকে তাকে কেন হেল্প করেন, কি দরকার? প্রতিষ্ঠিত কত বড় ফাউন্ডেশন আছে, সবাই মিলে এক জায়গায় কেন আমরা কাজ করি না? তারা তো এই আপনাদের দেওয়া টাকা দিয়ে বিভিন্ন জনকে, মানে যখন এই যে যারা কুপ্রবৃত্তি দ্বারা আক্রান্ত, লিপ্সা দ্বারা আক্রান্ত, তখন তারা হয় কি আপনাদের টাকায় ওই সুবিধাগুলো নেয়ার চেষ্টা করে। ধরেন একটা ফ্যামিলিকে আপনাদের টাকায় তারা সার্ভিস দিতে যায়, এবং ওই ফ্যামিলিটা তাদের প্রতি একটু দুর্বল আছে না, যে হাদিস মানে একটা কলমটাও ইস্যু করে বলা হবে যে আমি আপনাকে একটা কলম দিয়েছিলাম, আমাকে মনে আছে কিনা। হ্যাঁ, এরকম আমি আচ্ছা, ঠিক আছে। না, কারণ এরকম একটা কথা উঠেছিল, তো আদনান বলেছিল যে তাকে বের করে দেওয়ার শর্তে টাকা চেয়েছিল, যে কিছু একটা। যাই হোক, এখন আর তেমন কোনো প্রশ্ন আমার কাছে নেই। আমি সর্বশেষে একটা কথা বলতে চাই, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত থাকে না, ওই ঘরের ভিতরে রহমত থাকে না, ওই ঘরটা একটা নির্জন বাড়ির মতো পড়ে থাকে। বলতে চাই প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে হিসেবে আছেন বিভিন্ন ঘরে অপবাদ দিয়েছে। আচ্ছা, আমার প্রশ্ন, তাদের কি ভয় নাই? সে দেখেছে কোনোদিনও আমাকে? সে যে বলে মিরপুরে সবাই জানে, সে মিরপুর সবাইকে বলতে পারবে, আসুক, ইনভেস্টিগেট করুক, আমি তাদেরকে সাদরে আহ্বান জানাইলাম। আমার লাইফের পিছনের সব পিছনের জীবনযাত্রা এগুলো তুলে এনে আমার বর্তমানের সাথে কি তার তুলনা হইতে পারে? আর তারপরে এই এই যে কি যে অপবাদগুলো ওসামা বক্তা নামে যে লোকটা এই লোকটা দিয়েছে, এই লোকটা কি কসম করে অ্যাটলিস্ট কসম করে বলতে পারবে যে আমি ওই রকম লাইফ লিড করি? আরেকটা মাথার হাত মোজা পা মোজার প্রশ্নই আসে না, কি দরকার? এবং রাতে ৩টা বাজে, এবং আমরা এরকম নির্জন সময়গুলোকেই বেছে নিতাম। ওই সময় যদি আমি আমার হাজবেন্ডের সাথে চোখ সাজিয়ে বের হই, আর তাদেরকে যদি আমি একটু সুযোগ দেই, বা আমার হাজবেন্ড নিরাপত্তার জন্য পিছনে বসাইছে, আমরা কোনো বিষয়ে এনজয় করতেছি, তারা যে অভিযোগগুলো আনে। আরেকটা বিষয়, এখন আরো বেশি ইনভেস্টিগেট করে দেখলে বলবেন যে শিথিলতা আছে। তা এটা তো আমি আমি আসলে অভ্যস্ত এভাবে শিথিল হয়েছি, তখন তখন আমরা কি হচ্ছে আমিও লাইনে তো পড়াশোনা থাকার একটা সুযোগ হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।